আজকে আমরা কথা বলবো পার্সোনাল ডেভেলপমেন্ট বা ব্যক্তিগত বিকাশের কিছু বই নিয়ে। আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং আর্টিকেল আছে, মানে একটা উৎস আর কি, যেখানে লেখক প্রায় ১০০-র কাছাকাছি বই পড়ে সেরা কয়েকটার একটা তালিকা করেছেন। লেখাটা একদম নতুন, ২০২৪ সালের। হুম ১০০টা বই, বেশ বড় সংখ্যা। হ্যাঁ, কিন্তু শুরুতেই একটা প্রশ্ন চলে আসে, যেটা লেখক নিজেও তুলেছেন। এই বইগুলো পড়ে কি আসলেই কোনো লাভ হয়? জীবনে পরিবর্তন আসে? এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন কিন্তু। ঠিক। আর লেখক বলছেন উত্তরটা একই সাথে হ্যাঁ এবং না। মানে শুধু বইগুলো পড়লেই ম্যাজিকের মতো কিছু ঘটে যাবে না। না, তা তো হয় না। পরিবর্তন আনতে গেলে প্রচুর চেষ্টা করতে হবে আর নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে। লেখক এটাও বলছেন যে শুধু সামারি বা সারসংক্ষেপ পড়ার চেয়ে পুরো বইটা পড়লে নাকি অনুপ্রেরণাটা বেশি পাওয়া যায়। এখানে কিন্তু আসল কথাটা চলে আসছে, প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। মানে জ্ঞান তো তখনই মূল্যবান যখন সেটা আমরা কাজে লাগাই, তাই না? একদম। অনেকেই তো এই বইগুলো পড়েন, দারুণ সব আইডিয়া পান, বন্ধুদের সাথে হয়তো আলোচনাও করেন, কিন্তু মানে বাস্তব জীবনে সেইগুলোকে অভ্যাসে পরিণত করা হয়ে ওঠে না। ঠিক। যতক্ষণ না কৌশলগুলো একদম অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে, ততক্ষণ প্রতিদিন একটু একটু করে চেষ্টা করাটা খুব জরুরি। না হলে ওগুলো বইয়ের পাতাতেই থেকে যাবে আর কি। তাহলে চলুন আমাদের উৎস থেকে পাওয়া কয়েকটা মূল বই নিয়ে একটু গভীরে কথা বলা যাক। প্রথমে আসি খুব জনপ্রিয় একটা বই, জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস। ওহ হ্যাঁ, এটা তো অনেকেই পড়েছেন। উৎস অনুযায়ী এই বইটার সবচেয়ে পাওয়ারফুল আইডিয়া হলো বিশাল কোনো লক্ষ্য ঠিক করে ঝাঁপিয়ে পড়ার চেয়ে খুব ছোট ছোট, মানে প্রায় চোখে পড়ে না এমন পারমাণবিক পরিবর্তনগুলো যদি নিয়মিত করা যায়। সেটাই সময়ের সাথে সাথে বিশাল একটা পার্থক্য গড়ে তোলে। ঠিক। হ্যাঁ, লেখক এখানে 4টে সূত্রেরও কথা বলেছেন। অভ্যাসটাকে স্পষ্ট করতে হবে, আকর্ষণীয় করতে হবে, সহজ করতে হবে, আর করার পরে যেন একটা তৃপ্তি বা সন্তুষ্টি আসে সেটার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার, অ্যাট্রাকটিভ, ইজি, স্যাটিসফাইং। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা উৎসও হাইলাইট করেছে, সেটা হলো পরিচয় ভিত্তিক অভ্যাস। মানে আমি এই কাজটা করব এটা ভাবার চেয়ে আমি হলাম এমন একজন মানুষ যে এই কাজটা নিয়মিত করে, এই পরিচয়টা তৈরি করা। ঠিক, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বিশাল উইল পাওয়ার বা ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে প্রক্রিয়াটাকে সহজ করার কথা বলছে। আর ছোট ছোট কাজগুলোকে নিজের আইডেন্টিটি বা পরিচয়ের সাথে জুড়ে দেওয়ার ধারণাটা আমার মনে হয় বেশ কার্যকর। উৎস যেমনটা বলছে, এটাই লং টার্ম বা দীর্ঘমেয়াদী পরিবর্তনের চাবিকাঠি হতে পারে, ফলাফলের দিকে না তাকিয়ে পরিচয়ের ওপর ফোকাস করা। আচ্ছা, এবার একটু অন্য ধরনের বইয়ের কথায় আসি। উৎসটিতে আলী আবদালের ফিল গুড প্রোডাক্টিভিটি বইটার কথাও আছে। এটা কিন্তু বেশ অন্যরকম একটা অ্যাঙ্গেল থেকে প্রোডাক্টিভিটিকে দেখছে। হ্যাঁ, এটা শুনেছি। কনভেনশনাল ধারণার থেকে বেশ আলাদার। একদম। প্রচলিত ধারণা তো বলে যে প্রোডাক্টিভ হতে গেলে ডিসিপ্লিন বা কঠোর নিয়মানুবর্তিতা দরকার, কিন্তু এই লেখক বলছেন প্রোডাক্টিভিটির আসল রহস্য নাকি লুকিয়ে আছে আনন্দে। মানে যে কাজটা করতে ভালো লাগছে সেটা করার আরও উপায় খুঁজে বের করা। ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে ভালো লাগাটাকে ব্যবহার করে প্রোডাক্টিভ হওয়া। লেখক নিজের জীবনেও এটা প্রয়োগ করেছেন। উনি তো ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে এখন ফুল টাইম ইউটিউবার, ও আচ্ছা, এবং এটা নাকি সায়েন্টিফিক রিসার্চ দিয়েও সাপোর্টেড। এটা কিন্তু প্রোডাক্টিভিটির পুরো ন্যারেটিভটাকেই চ্যালেঞ্জ করছে। ভালো থাকাকে মানে ওয়েল বিইং আর ন্যাচারাল মোটিভেশনকে প্রোডাক্টিভিটির কেন্দ্রে আনা হচ্ছে। এটা হয়তো অনেকের জন্য বেশি সাস্টেনেবল বা টেকসই হতে পারে। তবে হ্যাঁ, উৎস যেমনটা ইঙ্গিত দিচ্ছে আসল চ্যালেঞ্জটা বোধহয় অন্য জায়গায়। যে কাজগুলো জরুরি কিন্তু হয়তো তেমন আনন্দের নয়, সেগুলোতে কিভাবে আনন্দ খুঁজে বের করা যায় বা সেগুলোকে উপভোগ্য করে তোলা যায়, এটা একটা বড় প্রশ্ন। ঠিক। আচ্ছা, এবার কাজের পদ্ধতি বা অভ্যাসের বাইরে দিয়ে একটু ভেতরের জগতের কথায় আসি, মানে মানসিকতা বদলানোর বিষয়ে। হ্যাঁ, মাইন্ডসেট। উৎসটিতে প্রাচীন স্টোইক দর্শন নিয়ে ম্যাসিমো পিগলিউচির একটা বইয়ের কথা বলা হয়েছে, হাউ টু বি আ স্টোইক। স্টোইসিজম, এটা তো এখন বেশ জনপ্রিয় হচ্ছে আবার। হ্যাঁ, লেখক বলছেন উনি শুরুতে এই দর্শন নিয়ে বেশ সন্দেহান ছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এটা আসলে খুবই বাস্তবসম্মত একটা জীবন দর্শন। এর মূল শিক্ষাটা কিন্তু খুব সিম্পল, যা আমাদের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আছে সেটার উপর মনোযোগ দাও, আর যার নেই, যা বদলানো যাবে না, সেটাকে মেনে নিতে শেখো। দেখুন,
আজকের দিনে এটা কিন্তু বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ আমরা সারাদিন এত তথ্যের সম্মুখীন হই, এত ঘটনার কথা শুনি, যার বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সেগুলো আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়, আমাদের আবেগতাড়িত করে। ঠিক। স্টোইসিজম কিন্তু আবেগ চেপে ফেলার কথা বলে না, বরং এটা শেখায় কোনটা আমাদের প্রভাবের মধ্যে আছে আর কোনটা নেই সেটা বোঝা। এটা এক ধরনের মেন্টাল ফর্টিটিউড বা মানসিক দৃঢ়তা অর্জনের একটা প্র্যাকটিক্যাল উপায় বাতলে দেয়। হাজার বছর পুরনো দর্শন, কিন্তু আজও কার্যকর। উৎসটিতে কিন্তু ক্লাসিক কিছু বইয়ের কথাও বাদ যায়নি, যেমন ধরুন নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বা স্টিভেন কোভির দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। হ্যাঁ, এগুলো তো একদম ফাউন্ডেশনাল টেক্সট অনেক ক্ষেত্রে। এগুলো মনে করিয়ে দেয় যে কিছু প্রিন্সিপাল বা নীতি আসলে টাইমলেস, সময়ের সাথে সাথেও প্রাসঙ্গিক থেকে যায়। যদিও উৎস এটাও উল্লেখ করতে ভোলেনি যে, যেমন ধরুন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এটা প্রায় ৯০ বছর আগে লেখা। সুতরাং এর কিছু ধারণা হয়তো আজকের দিনের পরিপ্রেক্ষিতে একটু বিচার বিবেচনা করে নিতে হবে। অবশ্যই, সময় আর প্রেক্ষাপট তো বদলেছে। আবার একই সাথে মার্ক ম্যানসনের দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাকের মতো একেবারে বিপরীতধর্মী বইয়ের কথাও আছে। মানে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেব না সেটা বেছে নেওয়াটাও একটা জরুরি স্কিল। এই যে ডাইভার্সিটি বা বৈচিত্র্য, এটাই কিন্তু প্রমাণ করে যে ব্যক্তিগত উন্নতির কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা নেই। মানে ওয়ান সাইজ ফিটস অল বলে কিছু হয় না। ঠিক। ভিন্ন ভিন্ন মানুষের জন্য জীবনের ভিন্ন ভিন্ন স্টেজে ভিন্ন ভিন্ন দর্শন বা কৌশল কাজ করতে পারে। ক্লাসিক বইগুলো হয়তো একটা ফাউন্ডেশন দেয়, আর নতুন বইগুলো হয়তো মডার্ন চ্যালেঞ্জ বা অল্টারনেটিভ পার্সপেক্টিভ তুলে ধরে। উৎস কিন্তু এই মিশ্রণটাকেই গুরুত্ব দিচ্ছে। তাহলে এত আলোচনার পর মোদ্দা কথা বা সারমর্মটা কী দাঁড়ালো? উৎস অনুযায়ী এই বইগুলো একটা চমৎকার ফ্রেমওয়ার্ক দিতে পারে, কিছু টুলস দিতে পারে, ইন্সপিরেশন বা অনুপ্রেরণা যোগাতে পারে। হ্যাঁ, একটা গাইডলাইন আর কি। কিন্তু আসল পরিবর্তনটা আসবে তখনই যখন এই শেখা জিনিসগুলোকে আমরা নিয়মিত জীবনে কাজে লাগাবো, প্রয়োগ করব, যতক্ষণ না সেগুলো আমাদের দ্বিতীয় স্বভাবে বা অভ্যাসে পরিণত হচ্ছে। একদম তাই। মূল বিষয়টা শুধু পড়া বা জানা নয়, আসল কাজটা শুরু হয় বইটা বন্ধ করার পর। রিফ্লেকশন বা প্রতিফলন, এবং তারপর অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া। এই বইয়ের ধারণাগুলোকে সচেতনভাবে ব্যক্তিগত পরিবর্তনের একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হবে। কাজটা নিজেকেই করতে হবে। এই পুরো আলোচনা থেকে আমার মাথায় একটা শেষ প্রশ্ন ঘুরছে। উৎসটিতে যে বইগুলোর কথা আমরা আলোচনা করলাম তার বেশিরভাগই কিন্তু ভেতরের পরিবর্তনের ওপর জোর দিচ্ছে। আমাদের মানসিকতা, আমাদের অভ্যাস, আমাদের মনোযোগ। হ্যাঁ, ইন্টারনাল ফোকাসটা বেশি। তাহলে ভাবনার বিষয়টা হলো, আমরা কি পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেওয়ার ওপর বেশি জোর দেব, নাকি বাইরের পরিস্থিতিকে নিজেদের প্রয়োজন মতো বদলানোর চেষ্টা করব? এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায় পাওয়া যেতে পারে? এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে। আলোচনাটি পছন্দ হলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল।